আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ চিকিৎসকগণ, তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যারা মেডি ব্লাস্টে আছো অথবা ইউটিউবে এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজিতে 30 মার্কের যে এখন পর্যন্ত নিয়ম অনুসারে, পরে তো নিয়ম চেঞ্জ হতেই পারে, মানে একাডেমিক সাইকেলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে যতটুকু পড়েছ তার উপর বেস করে একটা কম্পিটিটিভ এক্সাম হয় এবং সেই কম্পিটিটিভ এক্সামের উপর বেস করে একটা নির্দিষ্ট সংখ্যক সিটের এগেনস্টে স্টুডেন্টরা লেখাপড়া শুরু করে এবং প্রফেশনাল লাইফ স্টার্ট করে, মানে সেমি প্রফেশনাল, মানে এরপরে জীবনে পেশাগত যেই জীবনটা শুরু হবে সেই জীবনের আগে স্টুডেন্টরা 5 বছর লেখাপড়া করে 1 বছর ইন্টার্নশিপ করে। তো এই যে জীবনটা শুরু হচ্ছে তোমাদের, এই জীবনটাতে ঢোকার আগে একটা ভয়াবহ কম্পিটিটিভ একটা এক্সাম আছে। তো সেই এক্সামে পাস করার জন্য বায়োলজিতে এখনকার সিলেবাস অনুসারে মোট 24টা অধ্যায়। তার মধ্যে জুলজির প্রথম অধ্যায়টার নাম হচ্ছে এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এখন তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, বিকজ তোমরা অলরেডি এই অধ্যায়টা পড়েছো এবং জানো যে অধ্যায়টাতে অনেক কিছু আছে, ইনফরমেশনের কোনো কমতি নেই। এখন ইনফরমেশনের যেহেতু কমতি নাই, তো এত ইনফরমেশনকে মনে রাখার কিছু ক্রাইটেরিয়া এবং কিছু নিয়মনীতি আছে। সেই নিয়মনীতি মেনে যদি আমরা একটু পড়ি তাহলে আমাদের কাছে পড়াটা ইজি হবে। তো মেডিকেল ব্লাস্টার আমাদের এফটি অ্যাডমিশন গ্রুপ এবং এখানে আমরা মেডি ব্লাস্ট 1.0 রান করছি। ইনশাল্লাহ এইচএসসি 25-এর জন্য মেডি ব্লাস্ট 2.0 এবং এইচএসসি 26-এর জন্য মেডি ব্লাস্ট 3.0 ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আমরা কন্টিনিউ করব। এখন তো প্রশ্ন যেগুলো আসছে সেই প্রশ্নের দিকে তাকাইলে মনে হবে যে প্রশ্নগুলা একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে। চাইলে আবার টিচাররা বা যারা প্রশ্নকর্তা, যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো করেন, তারা চাইলে আবার টাফ কোয়েশ্চেনও করতে পারেন। বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে খুব বেশি টাফ যে আছে তা না। চ্যালেঞ্জ হচ্ছে 1 ঘন্টার মধ্যে এই 100টা প্রশ্ন এমসিকিউ অ্যান্সার করা। তো যেমন এই যে প্রশ্নটা, নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য। এখন খুব কমন একটা জিনিস না অরীয় প্রতিসাম্য, এই শব্দটা এটা আমরা পড়ছি প্রতিসাম্যের ভিত্তিতে আমরা শুরুতে পড়েছি গলীয় প্রতিসাম্য, হ্যাঁ, গলীয় প্রতিসাম্য। তারপরে আমরা পড়েছি অরীয় প্রতিসাম্য। তারপরে আমরা পড়েছি দ্বি-অরীয় প্রতিসাম্য, মনে আছে? দ্বি-অরীয় প্রতিসাম্য। তারপরে আমরা পড়েছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপরে আমরা পড়েছি অপ্রতিসাম্য, তাই না? এই শব্দগুলো আমরা জানি। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস বা কোয়েশ্চেনের যে নমুনা, সেই নমুনা অনুসারে প্রশ্ন আসে হচ্ছে এমন জায়গা থেকে যেই জায়গাগুলোতে প্রশ্ন করলে স্টুডেন্টরা ওই যে অ্যান্সারটা উদাহরণ থেকে আসে, যেমন কোনটা, এই যে দেখো এই অরীয় প্রতিসাম্যের যে এক্সাম্পল, তার আগে গলীয়, অরীয়, দ্বি-অরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য, এগুলার এক্সাম্পলগুলো মনে আছে? তো এটা বইয়ের মধ্যে কোন জায়গায় তোমরা পড়ছো? বইয়ের মধ্যে কোথায় পড়ছো? তোমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে অবশ্যই এই ক্লিভেজ, গ্যাস্ট্রুলা, প্রতিসাম্যের একটা পার্ট আছে। এইখানে তোমরা পড়ছো যে এই যে গলীয় প্রতিসাম্য, স্ফেরিক্যাল সিমেট্রি, এই যে দেখো ভলভক্স, রেডিওলারিয়া এক্সাম্পল আছে। এই প্রোটিস্টান জীবে এই ধরনের প্রতিসাম্য দেখা যায়। এইখানে এসা তোমরা এই যে পড়ছো অরীয় প্রতিসাম্য। তো অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন। এটা কখনোই ভোলা যাবে না, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন। কেন অরীয়? কারণ রেডিও সিমেট্রি হচ্ছে অনেকগুলা তলে ভাগ করা যাবে। জেলিফিশ, হাইড্রা অনেকগুলা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর অনেকগুলা তলে ভাগ করা যাবে। তাহলে যখন তোমরা বায়োলজিতে অরীয় প্রতিসাম্য শব্দটা পড়বা, তখন অরীয়তে এই শব্দটা চলে আসবে, অরীয়। তখন তোমরা পড়বা হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন, হাজেসি। তাহলে এখানে অবশ্যই রাইট অ্যান্সার জেলিফিশ হবে। এটা তোমরা জানো
সো তোমরা যখন এইচএসসির একাডেমিক ইয়ারে লেখাপড়া করো, যখন তোমরা অ্যাডমিশনের জন্য শুরু করবা জার্নিটা, তো শুরুটা কিন্তু আগেই হয়। তো একাডেমিকে তোমরা এই জায়গাগুলোকে একটু ফোকাস করতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। কোন পর্বের প্রাণীতে র্যাবডিটি ফর্ম লার্ভা দেখা যায়? এই যে র্যাবডিটি ফর্ম লার্ভা, এই প্রশ্নটা একটু অনুভব করো তোমরা যখন পড়ছো ওই ইয়েতে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ের ক্ষেত্রে পর্বগুলার যে নাম, পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা। তো ধাপে ধাপে আস্তে আস্তে উন্নত হয়। এই র্যাবডিটিফর্ম লার্ভা শব্দটা যখনই মাথায় আসবে, তখন তোমার মাথায় একটা শব্দ আসবে, সেটা হচ্ছে নেমাটোডা। এখন লার্ভার ক্ষেত্রে আসি। লার্ভা, এই লার্ভার যে নাম, যেমন একটা শব্দ বলি, যখন তোমার মাথায় পরিফেরা শব্দটা আসবে, পরিফেরা, তখন মাথায় আসবে প্যারেনকাইমুলা এমফিব্লাস্টুলা। আমি আসতেছি, প্যারেনকাইমুলা শব্দটা একটু আমার সাথে লেখো, প্যারেনকাইমুলা এবং এমফিব্লাস্টুলা। এখন সত্যিকার অর্থে এই যে নামের মুখস্থের যে একটা খেলাধুলা আছে এখানে, এই নামটা মনে রাখতে হয়, এমফিব্লাস্টুলা মনে রাখতে হয়। যেমন তুমি এই পর্বের এই যে পরিফেরার পরে যতগুলা প্রাণী পর্ব আছে, প্রাণী পর্ব যখন শুরু হয় শ্রেণীবিন্যাসের পরে, প্রাণী পর্ব যখন শুরু হয়, প্রত্যেকটা প্রাণী পর্বে দেখো এই যে প্রাণী পর্ব, এই যে পরিফেরা, এই পরিফেরার মধ্যে দেখো এইখানে লেখা আছে অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। মনে রাখতে হবে, লার্ভা থেকে প্রশ্ন আসে এবং আসবে। প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা। তারপর দেখো এরপরে এই যে নিডারিয়া। তো নিডারিয়ার মধ্যে এই লার্ভার মধ্যে দেখো এই যে প্লানুলা, শব্দটা কি? প্লানুলা। তাহলে নিডারিয়া যখন তুমি পড়বা, নিডারিয়া যখন পড়বা, তখন মাথার মধ্যে এই শব্দটা থাকবে, এইটার নাম হচ্ছে প্লানুলা। তাহলে পরিফেরা থেকে প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা, নিডারিয়াতে প্লানুলা, নিডারিয়াতে প্লানুলা। তারপর দেখো এরপর যখন তুমি এই প্লাটি হেলমিনথেসে যাবা, প্লাটি মানে কি? চ্যাপ্টা, হেলমিনস মানে কৃমি, হেলমিনথোলজি মানে কৃমি নিয়ে গবেষণা। তাহলে যখন তুমি প্লাটি হেলমিনথেসে যাবা, তখন দেখবে এখানে 4টা নাম আছে, 4টা নাম, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট। নামগুলো একটু জটিল, কিন্তু বারবার পরে মনে রাখতে হয়, কারণ তুমি কতটুকু জানো এটা তো একটা পরীক্ষা দিয়ে ট্রাই হবে। তো এই পরীক্ষার জন্য এটাকে একটু মাথায় রাখতে হবে। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট। রেডিয়া নামটা মনে রাখো, রেডিয়া, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস, এই 4টা নাম। তো প্লাটি হেলমিনথেস যখন তোমার মাথায় আসবে, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস যখন মাথায় আসবে, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস। আরএসএসসি মনে রাখার চেষ্টা করো, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস। বারবার পড়তে পড়তে মনে থাকবে এবং এখান থেকেই প্রশ্ন আসে। তারপর প্লাটি হেলমিনথেসের পরে আমি যখন আমার উদ্দিষ্ট অংশে যাব, এই যে নেমাটোডা, এই নেমাটোডার মধ্যে দেখো জীবনচক্রে র্যাবডিটিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া, এই লার্ভা দশা দেখা যায়। এই যে আমার দেখানো বই, এখানে লেখা আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 23-24 এটা আসছে। তাহলে এই যখন আমার উত্তর কোশ্চেন হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, তো আমার অ্যান্সার কি? নেমাটোড। এটা আমার মুখস্থ আছে। তো এই জন্য তোমরা যখন পড়বা, তখন তোমরা অবশ্যই দাগাইয়া পড়বা যে এই হচ্ছে নেমাটোডা, তাহলে এইখানে হচ্ছে র্যাবডিটিফর্ম, র্যাবডিটিফর্ম লার্ভা। এটার আরেক নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। বলো পারবা কি না? তোমাদের এই ক্ষেত্রে এই জায়গাটাতে কোনো ধরনের ডিফিকাল্টিস থাকা উচিত বলে আমি মনে করছি না। কোনো ধরনের ডিফিকাল্টিস থাকা উচিত না এখানে। এই ক্ষেত্রে এই জায়গাটাতে ইজি না? পারবা না র্যাবডিটিফর্ম লার্ভা? এটা পারবা তোমরা পারবা। তারপর দেখো পরের কোশ্চেন, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ।
এখন এটা তো একদম মুখস্থ না আমাদের, যেমন মানুষ বা আমরা ম্যামেলিয়াদের বলতে পারি বৃক্ক আছে, কিন্তু যখনই আর্থ্রোপোডা আসবে আমরা জানি কি আর্থ্রোস, আর্থ্রোস এই শব্দটার মানে হচ্ছে সন্ধি যুক্ত, হ্যাঁ, পোডোস, পোডোস এই শব্দটার মানে হচ্ছে পা, তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ, উপাঙ্গ। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তোমরা ঘাসফড়িং পড়ছো, তো ঘাসফড়িংয়ের রেচনাঙ্গের নাম মালপিজিয়ার নালিকা, এটা আমরা জানি সবাই, একদম স্পেসিফিকভাবে এটা একদম মুখস্থ যে এটা মালপিজিয়ার নালিকা হবে। নেফ্রন না, নেফ্রন না, নেফ্রন হচ্ছে রেচনাঙ্গের বা রেচনতন্ত্রের একক, সেটা মানুষের ক্ষেত্রে। নেফ্রিডিয়া শিখাকোষ না, এটা হচ্ছে মালপিজিয়ার নালিকা। আচ্ছা, এবার আসি মোলাস্কার ক্ষেত্রে কোনটা সঠিক। মেডিকেল ভর্তি পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন চোখের সামনে দেখবা অসংখ্যবার। একটা হচ্ছে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, কোনটা সঠিক কোনটা সঠিক নয়। যখন তুমি মোলাস্কা পড়বা তো চিন্তা করতেছো কোনটা সঠিক। মোলাস্কায় তো কিউটিকুলার এপিডার্মিস নাই, না। নেফ্রিডিয়া তো মোলাস্কার থাকার কথা না, নেফ্রিডিয়া রেচনাঙ্গ না। এই যে নেফ্রিডিয়া শব্দটা, এই নেফ্রিডিয়া শব্দটা তোমরা এই জায়গাটায় দেখো, যখন তোমরা মোলাস্কায় যাবা এইখানে একটা জায়গায় দেখো, মোলাস্কা হইলে সর্বপ্রথম তোমার মাথায় আসবে নরম মাংসল অখণ্ডায়িত, অখণ্ডায়িত, তার মানে এইখানে কোনো খণ্ড নাই, কোনো স্পেসিফিক সিগমেন্ট নাই। এটা সিগমেন্টেশন এখানে হয় না, খণ্ডকায়ন হয় না, এটা অখণ্ডায়িত মোলাস্কা, এই যে মোলাস্কা। তো যখন ওইখানে দেখো কোনটা সঠিক বলছে, তাহলে সঠিকের ক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হবে এই যে এইটা, নরম এবং অখণ্ডায়িত। ওর ভিতরে কেন্দ্রীয় গহ্বর যে আছে এটা একটা মিথ্যা কথা, নেফ্রিডিয়া নাই এবং কিউটিকুলার এপিডার্মিসও নাই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নরম অখণ্ডায়িত। তার মানে তোমার এই 9টা প্রাণী পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে একদম মুখস্থ রাখতে হবে, বুঝে, প্রাণী বুঝে। যে মোলাস্কা আসলে আমার মাথায় এমন একটা চিন্তা আসবে যে মোলাস্কা হইল নরম বডির বাইরে একটা শক্ত আবরণ, এটা হচ্ছে মোলাস্কা। তারপর দেখো কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়, একদম জেনারেল একটা নলেজ। রাইট অ্যান্সার কি ত্বক বা স্কিন, রাইট অ্যান্সার হচ্ছে ত্বক বা স্কিন। হৃৎপিণ্ড না, ফুলকা না, হৃৎপিণ্ড হচ্ছে কোন পর্বের প্রাণী, সেটা হচ্ছে স্থলজ, স্থলজ যেমন হচ্ছে আমরা। ফুলকা এটা হচ্ছে জলজ প্রাণী, জলজ। কিন্তু শ্বাসের সাথে ফুসফুস, ওই যে হৃৎপিণ্ড তো হচ্ছে রক্ত বা সংবহন তন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সুতরাং যখন হৃৎপিণ্ড আসবে তখন মাথায় এই জিনিসটা নিয়ে আসবে যে এটা সংবহন তন্ত্রের জন্য কাজ করতেছে। কিন্তু যখন ফুসফুস আসতেছে এইটাও স্থলজ, স্থলজের ক্ষেত্রে, স্থলজ প্রাণীদের ক্ষেত্রে এইটা, এই অঙ্গটা শ্বাস প্রশ্বাস হিসেবে কাজ করে। কিন্তু আর্থওয়ার্ম বা কেঁচোর ক্ষেত্রে ত্বক বা স্কিন দিয়ে ও শ্বাস নেয়। প্রজাপতির প্রতিসাম্য তোমরা বুঝো যে প্রজাপতির বডিটার দিকে একটু তাকাও, যদি আমি এখানে আসলে ড্রয়িং স্কিল দেখানোর চেষ্টা করছি না। প্রজাপতির ক্ষেত্রে প্রজাপতির যে বডি, হ্যাঁ, একদম সমানভাবে দুই ভাগ করা যাবে। সো আমি যদি মাঝখান দিয়ে ওকে চিন্তা করি, মাঝখান দিয়ে চিন্তা করি সমান দুই ভাগ, হ্যাঁ, সমান দুই ভাগ, তাহলে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখো এই প্রতিসাম্যতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে প্রজাপতিতে কোন ধরনের প্রতিসাম্যতা? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, প্রাণীজগতের বৃহত্তম ফাইলাম, একদমই কমন সেন্স, এটা তোমরা পড়ে পড়ে বড় হয়েছো। প্রাণীজগতের বৃহত্তম প্রাণী পর্ব কোনটা? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। তাহলে বৃহত্তম, তাহলে বৃহত্তম যখন শব্দটা আসবে তখন তোমাদের মাথায় এই শব্দটা আসবে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম যখন আসবে তখন মাথায় যেটা আসবে সেটা হচ্ছে মোলাস্কা। আর তৃতীয় বৃহত্তম যেটা আসবে সেটা হচ্ছে করডাটা, করডাটা। সুতরাং এই ইনফরমেশনগুলো ভুলো না।
এই ইনফরমেশন ভুলো না। বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম মোলাস্কা, তৃতীয় বৃহত্তম করডাটা। এই যে 2021-22 সেশনের প্রশ্ন, তখন এই প্রশ্ন কেন ছিল? তখন এই সেশনটাতে করোনা খুব বড় একটা এফেক্ট আসছিল। তৎকালীন সময়ে এই প্রশ্নগুলো খুবই ইজি হয়েছে, বাট রিসেন্ট টাইমসে যখন স্টুডেন্টরা আসলে পড়ার সময় পাচ্ছে, তখন আর প্রশ্নটা স্বাভাবিক এত সহজ হবে না, প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হবে একটু। যেমন কবুতর কোন শ্রেণীর প্রাণী, এটাও কিন্তু অলমোস্ট এটা করোনার আগের সেশন, হ্যাঁ, MBBS 2019-এর 19-20-এর ক্ষেত্রে 19-এর লাস্টের দিকেই তো হয়েছে ঘটনাটা। তো কবুতর হচ্ছে পাখি, পক্ষীকুল। তো পক্ষীকুলের ক্ষেত্রে অ্যামফিবিয়া এইটা হইল উভচর, তাই না? রেপটিলিয়া মানে আমি জানি, আমরা সবাই জানি যে এইটা হচ্ছে সরীসৃপ, ছোটবেলায় আমরা পড়ছি, মেডিকেলে তো অবশ্যই এটা আমাদের। অ্যাক্টিনোপটেরিজি মানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তো অ্যাক্টিনোপটেরিজি এটা হচ্ছে রশ্মিময় রশ্মিময় পাখনা বিশিষ্ট প্রাণী। তাহলে এখানে কবুতর পড়বে হচ্ছে অ্যাভিজে, বিকজ এইটা হচ্ছে পক্ষীকুল। পক্ষীকুল, অ্যাভিস হচ্ছে পক্ষীকুল। ওকে, এরপর তাকাও নিচের কোনটা দ্বিস্তরী। দেখো MBBS 4-5-এও আসছে, 19-এও আসছে। এত পরিবর্তনের পরও প্রশ্নের পরিবর্তন হয় না, কারণ পৃথিবীর সবাই জানে হাইড্রা দ্বিস্তরী। হাইড্রা, কারণ হাইড্রার বডিতে, এটা তোমরা পড়ছো, হাইড্রার বডিতে বাইরে যে ডার্মটা থাকে তার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, আর ভিতরে যেটা থাকে তার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম। তোমরা পুরা বড় হয়েছো এবং এই জিনিস তোমাদের কাছে কোনো ম্যাটারই করে না। ফিতাকৃমি, টিনিয়া সোলিয়াম যোগ হিরোডো মেডিসিনালিস, ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, আর হাইড্রা, হাইড্রা ভালগারিস, হাইড্রা অলিগেকটিস, হাইড্রা ফুস্কা বা হাইড্রা ভিরিডিসিমা। তোমরা এই সাইন্টিফিক নামগুলো পারো এবং হাইড্রাও পড়ছো। এবার আসি সিলোমবিহীন, এই যে একটা পড়া, এটা যে কতবার আসছে পরীক্ষায়। সিলোম নাই, এটা মনে রাখবা, পিসিপি। তারপরে হচ্ছে নেমাটোডা, পিসিপি নেমাটোডা। তারপরে মনে রাখতে হবে আমেক। কেন? বিকজ এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটায় সিলোম নাই, এটা হচ্ছে অ্যাসিলোমেট। এই পর্বের প্রাণীগুলা হচ্ছে অ্যাসিলোমেট, কখনো ভুলো না। নেমাটোডা, এখানে ভ্রান্ত সিলোম, সিউডোসিলোম। শব্দটা কি? শব্দটা হচ্ছে সিউডোসিলোম। এখন আমারে বলো, সিউডো এই শব্দটার মানে হচ্ছে ফলস, মানে এটাকে বলা হয় ভ্রান্তসিলোম। তাহলে নেমাটোডা হচ্ছে সিউডোসিলোম বা সিউডো, বাংলায় আমি লিখে দিচ্ছি সিউডোসিলোম। তাহলে সিলোম আছে কোন পর্বের প্রাণীদের? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। পিসিপি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, অ্যাসিলোমেট। নেমাটোডা, সিউডোসিলোমেট। আমেক, এরা হচ্ছে ইউসিলোমেট। শব্দটা হচ্ছে ইউসিলোমেট, ভুলে যাওয়ার কোনো কারণ নাই। তাহলে সিলোমবিহীন, সিলোম নাই, পিসিবির মধ্যে কোনটা পড়বে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এর মধ্যে একটা আছে, ফ্যাসিউলা হ্যাপাটিকা। দেখো এই যে যকৃত কৃমি, এরা কিন্তু হচ্ছে গিয়া পর্বের এক্সাম্পল, কিন্তু এইটা হচ্ছে উদাহরণ দিছে প্রাণীর। সুতরাং এই দুইটা এটা হচ্ছে পর্ব, নেমাটোডা এইটা হচ্ছে পর্ব, আর এইটা হইল প্রাণী, ফ্যাসিউলা হ্যাপাটিকা। সহজ না? যকৃত কৃমি। রুই মাছের আইস, এটা তোমরা সবাই জানো যে রুই মাছের আইস হচ্ছে মাঝখানে ফোকাস থাকে এবং চারপাশে আল্লাহর অশেষ রহমতে এই যে এটা হচ্ছে সার্কুলি, হ্যাঁ, তার মানে এই যে সার্কুলি এবং এটা সার্কেল হয়, 1 বছর পর অ্যানুলা হয়। তারপরে এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে, এই জায়গাটার মধ্যে রেডি থাকে, এইটা হচ্ছে পশ্চাৎ ভাগ, এটা হচ্ছে সম্মুখ ভাগ।
তোমরা এই আইসের ছবি পরে বড় হইছো রুই মাছের ক্ষেত্রে, তাহলে রুই মাছের এটা হচ্ছে সাইক্লয়েড আইস। সাইক্লয়েড সার্কেল থাকে, সার্কেল সার্কেল থাকে, তাইলে সার্কেল যদি থাকে তাহলে এইটার নাম হচ্ছে সার্কিউলি। সার্কিউলি। আর 1 বছর পর পর হইলে এটার নাম হচ্ছে অ্যানিউলাস। অ্যানিউলাস মানে 1 বছর পর যে বৃদ্ধি রেখাটা হয়, এবং এটা দিয়ে অ্যানিউলাস দিয়ে রুই মাছের বয়স নির্ধারণ করা যায়। রুই মাছের বয়স, তাহলে এই যে অ্যানুলি, এটা হচ্ছে রুই মাছের, রুই মাছের বয়স নির্ধারণ। এটা তোমরা রুই মাছে বা প্রাণীর পরিচিতির যে অধ্যায়টা আছে এর পরের যে অধ্যায় সেখানে গিয়ে কমপ্লিটলি পাবা। মুখ বিবরে র্যাডুলা, এই যে র্যাডুলা, একাডেমিকে আমরা এগুলো খুব ডিটেল পড়াই, কিন্তু এখন আজকের ক্লাসের জন্য এত বেশি যেতে যাচ্ছি না। র্যাডুলা মানে মোলাস্কা, মাথায় রাখো। র্যাডুলা, হ্যাঁ, মোলাস্কা অর্থাৎ দ্যাগ্র শাখা বিশিষ্ট জিহ্বা। র্যাডুলা, হ্যাঁ, দ্যাগ্র শাখা বিশিষ্ট জিহ্বা র্যাডুলা, মুখ বিবরে থাকে। নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্য? যখন এই যে শব্দটা আসবে দ্বি অরীয় প্রতিসাম্য, এটা আবারও মুখস্থ। তোমরা ওই যে অরীয় প্রতিসাম্যে কি পড়ছো? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন। তো হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন হচ্ছে অরীয়। তো যখন তুমি মুখস্থ করেই ফেললা হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমেন, সি অ্যানিমেন, এই 3টা শব্দ হচ্ছে অরীয় প্রতিসাম্য প্রাণীর এক্সাম্পল, তাহলে তোমার বুঝতে বাকি নাই যে এখানে টিনুফোরাই হবে অ্যান্সার দ্বিঅরীয়ের ক্ষেত্রে। জেলিফিশ কোন পর্বের প্রাণী? অরেলিয়া অরিটা। অরেলিয়া অরিটা। এটা না, এটা মানে তুমি এটা মনে করো পরীক্ষার হলে তুমি ভুলে গেছো। তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, যে যেই জিনিসটা তোমাকে বেসিকে হেল্প করবে, যে এটা আর্থ্রোপোডা হইতে পারে না, এটা সন্ধিযুক্ত উপাঙ্গ না, সন্ধিযুক্ত না, এটা মোলাস্কা, এটা শক্ত খণ্ডের ভিতরে নরম দেহ হইতে পারে না। প্লাটি হেলমিনথেস মানে চ্যাপ্টা কৃমি, সম্ভব না। প্লাটি এই শব্দটার মানে হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিনস এই শব্দটার মানে হচ্ছে কৃমি, সুতরাং এটা চ্যাপ্টা কৃমি পড়বে না, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এবং নিডারিয়া কারা? নিডারিয়া শব্দটা হচ্ছে নিডারিয়া, নিডারিয়া নাইড মানে হচ্ছে কাটা, হ্যাঁ, আর এরিয়া মানে হচ্ছে যুক্ত। এই শব্দটা তোমরা কোথায় পড়ছো? ম্যালেরিয়া, ম্যালেরিয়া, ম্যাল মানে হচ্ছে দূষিত, আর এরিয়া শব্দের মানে হচ্ছে বায়ু, তার মানে এটা হচ্ছে দূষিত বায়ু। তাহলে এরিয়া মানে বহন করা, তো নিডারিয়া কাটা বহনকারী, কাটা বহনকারী জীব। তো আমরা যখন জেলিফিশ দেখি, জেলিফিশের বডির মধ্যে এরকম এরকম কাটা থাকে না, কাটা, জেলিফিশের বডির মধ্যে কাটা থাকে, তাহলে যে কাটাযুক্ত যে প্রাণীটা, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। সমুদ্রের সৌন্দর্য। আবার এই যে একই প্রশ্ন, এই যে একই প্রশ্ন, ভ্রান্তসিলোম, এটা দেখার সাথে সাথে মনে আসবে এটা হইল সিউডো, সিউডোসিলোম, সিউডোসিলোম। তাহলে অ্যান্সার অবশ্যই নেমাটোডা হবে। কেন? কারণ তুমি মুখস্থ রাখছো যে পিসিপি, পিসিপি, তারপরে মুখস্থ রাখছো নেমাটোডা, তারপরে মুখস্থ রাখছো আমেক। দিন শেষে মুখস্থবিদ্যা খুবই দরকার, অন্তত অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, কারণ অত বেশি সৃষ্টিশীল হওয়ার সময় তো নাই। কম্পিটিটিভ মাইন্ডসেট, প্রতিটি এমসিকিউর জন্য 30 সেকেন্ডস, 1 মিনিটের মধ্যে 2টা এমসিকিউ অবশ্যই অ্যান্সার করতে হবে নির্ভুলভাবে, এবং অনেক কিছু মনে রাখতে হয়। তাহলে এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, এরা সিলোমেট, নেমাটোডা ভ্রান্ত, আর অ্যাসিলোমেট এরা ভ্রান্ত সিলোম, আর এরা হচ্ছে সিলোম। তাহলে অ্যান্সার হবে নেমাটোডা। দেখো, যখন কোনো প্রাণীকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না। তাহলে এই যে এখানে যায়, ভাগ করা যায়, তাকে অপ্রতিসাম্য, একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না হবে শব্দটা। তা নাহলে যে অপ্রতিসাম্য, নিচের কোন প্রাণীটি অপ্রতিসাম্য? এটা নিশ্চিত মুখস্থ আমাদের, যে কেউ পারবে। এমবিবিএস 2013-14 সালের প্রশ্ন। হাইড্রা, তেলাপোকা, ব্যাং? নো, হাইড্রা। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। মনে রাখার কথা তোমাদের। তুমি দেখো, এক জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে।
তেলাপোকা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আর ব্যাঙ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুত্তা ফ্রিনাস মিলানোস্টিকটাস। তাহলে এটা শামুক হবে পাইলা গ্লোবোসা, আপেল শামুক। পাইলা গ্লোবোসা, আপেল শামুক। এটা হইল অপ্রতিসম প্রাণী, অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি, সিমেট্রি, সিমেট্রি, অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল। কেঁচোর বায়োলজিক্যাল নাম পুরোটাই আমার মুখস্থ। কেঁচো, এখানে মেটাফায়ার পোস্থোমা হবে, মেটাফায়ার পোস্থোমা, মেটাফায়ার, বাকিগুলো না। হেরিডো মেডিসিনালিস জোকের সাইন্টিফিক নাম। এটা গুড়া কৃমি, এন্টেরোবায়াস ভার্মিকিউলারিস, ভার্মিকিউলাস কৃমি, এন্টেরো মানে অন্ত্রে বসবাসকারী কৃমি, গুড়া কৃমি। অরেলিয়া অরিটা, এটা তোমরা জানো, জেলিফিশের সাইন্টিফিক নাম। তাহলে মেটাফায়ার পোস্থোমা শুড বি দ্য নেম অফ আর্থওয়ার্ম। কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য? নয়। এবার দেখো কি একটা সেন্সিটিভ কথা, নয়। তার মানে এখানে অবশ্যই এমন একটা কিছু আছে যে পয়েন্টটা আমরা আর্থ্রোপোডায় পড়ি নাই, আমরা আর্থ্রোপোডায় বদ্ধ পড়ি নাই। কারণ ওর বডিতে যে রক্তপূর্ণ দেহ গহ্বর, এটার নাম হচ্ছে হিমোসিল। আর হিমোসিলের মধ্যে যে রক্ত দৌড়ায় তার নাম হচ্ছে হিমোলিম্ফ। তাহলে এই যে শব্দটা হিমোসিল, তোমরা এটা পড়ে বড় হয়েছো। সিল শব্দের মানে হচ্ছে গহ্বর, সিল। আর এই যে হিম শব্দের মানে হচ্ছে রক্তপূর্ণ। এবং এইখানে যে তরলটা থাকে, তরল, এইটার নাম হচ্ছে হিমোলিম্ফ। এইটার নাম হচ্ছে হিমোলিম্ফ। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার এইটা। কারণ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ইজ নট দ্য প্রপার্টিজ অফ আর্থ্রোপোডা। এখানে হইতে হবে, এখানে হইতে হবে মুক্ত, ওপেন, ওপেন সিস্টেম, ওপেন। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে আমরা মেরুদণ্ডেতে কি পড়ছি, কোনটা পড়ছি? এই যে স্নায়ুরজ্জু অঙ্কীয় দেশে অবস্থিত, নিরেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র না, স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, পৃষ্ঠদেশে ফাঁপা, নলাকার সূত্র বিশেষ। স্নায়ুরজ্জু নিয়ে অঙ্কীয় দেশে তো নাই, শব্দটা হচ্ছে অঙ্কীয় দেশে। তাহলে স্নায়ুরজ্জু, রজ্জু তো অবশ্যই ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিতই হবে, এটা এইটাই হওয়ার কথা, তাই না? কারণ এটা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। আমরা যদি আমাদের টেনশন লাগে তাহলে আমরা চলে যাব করডাটায়। তো করডাটায় যদি আমি যাই, এই যে করডাটা, এই করডাটার মধ্যে করডাটার একটা সামারি আছে। এই যে দেখো, এই যে একটি পৃষ্ঠীয় ফাঁপা এবং নলাকার স্নায়ুরজ্জু পুষ্টিকনালীর পৃষ্ঠদেশে প্রসারিত থাকে পেছনে। আচ্ছা, ভালো কথা। এইবার ইলিশ মাছ কোন শ্রেণী? ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্গত? ইলিশ তো হচ্ছে গিয়ে মানে আমার কাছে দেখা সবচেয়ে ওভার রেটেড একটা মাছ। একটা মাছের দাম 1800 থেকে 2200 টাকা কেজি। আবার সেই মাছ একটা দেশের জাতীয় মাছ কেমনে হয়? জাতীয় মাছ হবে সেইটা যেটা সবাই খেতে পারবে। ইলিশ মাছ তো আমি কিনতে ভয় পাই। 1800 টাকা দিয়ে কেজি, 1 কেজি ইলিশ মাছ কেন কিনবো? আমি পালং শাক খাবো, লাল শাক খাবো, পুঁই শাক খাবো, কলমি শাক খাবো, ডাঁটা শাক খাবো, লাউ শাক খাবো, কি মজার। 1800 টাকা দিয়ে মাছ, আহারে। এটা ইলিশ মাছ কোন শ্রেণীর? এটা হচ্ছে অস্টিকথিস, হ্যাঁ, তাই না? অ্যাক্টিনোপটেরেজি, অ্যাকচুয়ালি অ্যাক্টিনোপটেরেজি। কারণ মিক্সিনি হবে না, কন্ড্রিকথিস অ্যামফিবিয়া হওয়ারই কথা না। কারণ অ্যামফিবিয়া মানে কি? উভচর। এটা অবশ্যই ইসের ক্ষেত্রে, ইলিশের ক্ষেত্রে যায় না। কন্ড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থি নির্মিত, কন্ড্র মানে তরুণাস্থি, তরুণাস্থি নির্মিত ফাঁপা স্নায়ুরজ্জু বা তরুণাস্থি নির্মিত বডি দিয়ে তৈরি। মিক্সিনি না, এটা হ্যাকফিশ। হ্যাকফিশ এটা হওয়ারই কথা না। তার মানে এই এই যে অস্ট্রিকথিস, এটা অ্যাক্টিনোপটেরিজি হবে। উত্তরটা আসলে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, ভালো কথা। নীল তিমি মেরুদণ্ডী প্রাণীর কোন পর্ব? তিমি, তিমি অবশ্যই ম্যামেলিয়া, স্তন্যপায়ী। তোমরা যখন নীল তিমি চিন্তা করবা তখন মাথায় রাখবা এটা হইল স্তন্যপায়ী, স্তন্যপায়ী, স্তন্যপায়ী।
কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী নয়? প্রাণী নয়। চ্যাপ্টা কৃমির মধ্যে পড়ো নাই কোনটা? চ্যাপ্টা কৃমি অবশ্যই অরেলিওরিটা। এটা জেলিফিশ। জেলিফিশ কখনো চ্যাপ্টা কৃমির মধ্যে পড়বে না। জেলিফিশ কখনোই চ্যাপ্টা কৃমির মধ্যে পড়বে না। ফ্যাসিওলা হেপাটিকা, টিনিয়াসোলিয়াম, একাইনোকক্কাস, গ্র্যানিউলোসাস চলবে, কিন্তু অরেলিওরিটা ইজ নট দ্য অ্যানিমেল অফ প্লাটিহেলমিনথেস। পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সঠিক নয়? চিন্তা করো, আবারও একই ধরনের প্রশ্ন। তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। পর্বের বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস পিসিপিত, সিলোম নাই, কথা ঠিক আছে। নেমাটোডা মুখ ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পরিবেষ্টিত। অ্যানেলিডা শিখাকোষ বা ফ্লেম সেল, না অ্যানেলিড এটা তো হওয়ার কথা না। এই ফ্লেম সেল এটা তো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য না? হ্যাঁ, তোমরা এটা পড়ছো না? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য এই যে, এইখানে একটু আসি, এই যে সিলোমবিহীন প্রাণী, আমি বুঝলাম সিলোমবিহীন প্রাণী, কিন্তু এখানে লেখা আছে কি থাকে? শিখা, ফ্লেম সেল। ফ্লেম সেল মানে আগুনের শিখা দেখতে যেমন, এই ফ্লেম সেলটা তেমন দেখতে। তাহলে এখানে রাইট অ্যান্সার এইটাই হবে। অ্যান্ড দিস ইজ নট কানেক্টেড উইথ অ্যানালিডস, ইটস কানেক্টেড উইথ প্লাটিহেলমিনথস। তারপর দেখো, শ্রেণীবিন্যাসের ক্রমিক ধাপগুলোর মধ্যে কোনটা সঠিক? এখানে কিন্তু জিজ্ঞেস করছে কোনটা সঠিক। পরীক্ষার হলে তোমরা সবচেয়ে বেশি মেডিকেল অ্যাডমিশনে যারা তোমরা আসো, সঠিক অথবা সঠিক নয় এইটা শিখতে অবস্থা খারাপ হবে। পরীক্ষার হলে এটা একটু মাথাটা ঠান্ডা রাখা খুব জটিল। সঠিক নয়, পর্বশ্রেণী, বর্গগোত্র, গণপ্রজাতি এক নজর দেখে আমি বুঝতে পারবো যে এটা রাইট অ্যান্সার। কারণ আমি জানি, তোমরাও জানো, আমি জানি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এটা এমবিবিএস 97-98 সেশনের প্রশ্ন। কোনটি অ্যানালিডা পর্বের বৈশিষ্ট্য নয়? আবারও কথা, বৈশিষ্ট্য নয় অ্যানালিডা। এখন দেখো, অ্যানালিডস দেহ খণ্ডায়িত, রক্ত সংবহনতন্ত্র খোলা ধরনের কতগুলো অনুনালীর দৈর্ঘ্য সমন্বয়ে গঠিত। নো, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ গহ্বর, মেসোডার্মজাত, প্রকৃত সিলম। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে রাইট নাই হচ্ছে এটা রাইট না। অনুদৈর্ঘ্য নালীর সমন্বয়ে গঠিত, এইটা আরশোলার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আরশোলায় পড়ছি যে এই যে ওর পেছনে এই যে অ্যাওরটা এবং অ্যাওরটা এরকমভাবে ওর বডিতে অনুদৈর্ঘ্য কতগুলা, এই যে এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত, 1 2 3 4 5 6 7, মনে আছে? এবার হচ্ছে পশ্চাৎ অ্যাওরটা। তো এটা তো আর্থ্রোপোডার ক্ষেত্রে প্রযোজ্য বা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটা অ্যানালিডার পর্বের বৈশিষ্ট্য নয়, তো এটা ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য বা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। তাইলে অনুদৈর্ঘ্য নালীর সমন্বয়ে গঠিত, এটা হবে হচ্ছে আর্থ্রোপোডা। আশা করি তোমরা বুঝছো। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য আবারও সেম। দেখো, দেখলেই বোঝা যাবে যে দেহ গহ্বরে মেসোডার্মের আস্তরণ দ্বারা আবৃত নয়, এটা একটা ভুল কথা। দেহ অভ্যন্তরে গ্যাস্ট্রোভাস্কুলার একটি মাত্র গহ্বর থেকে না, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকবে হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী। মেসোডার্মের আস্তরণ দ্বারা পরিবেষ্টিত, প্রকৃত সিলোম বিদ্যমান। আর্থ্রোডা মালপিজেন, এই যে নিচেরটা সবচেয়ে সুইট না, যে সবুজ গ্রন্থি বা মালপিজেন নালিকার মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন হয়। রাইট, তাহলে দিস শুড বি অ্যান্সার। উভচরদের সাধারণ বৈশিষ্ট্য নয়। চিন্তা করো, এটা তোমরা কোথায় পড়ছো? ওই যে কর্ডাটার ভাগ পড়তে গিয়া, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা অ্যাসিডিয়াসি, লার্ভেসি, থ্যালিয়াসি। সেফালোকর্ডাটা হচ্ছে সিঙ্গেল। আর ভার্টিব্রাটা ভার্টিব্রাটাতে কি আছে? সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2 মিক্সিনি আর সেফালোস্পিডোমরফি। তারপর অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার হচ্ছে মিক্সিনি, সেফালোস্পিডোমরফি বা পেট্রোমাইজন্টিডা। আর ওর কি অস্টিকথিস, কন্ডিকথিস, সার্কোপটেরিজি। এরপর অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া।
মনে পড়ছে কর্ডাটার ভাগের ক্ষেত্রে? তাহলে এখানে উভচর পড়বে ওই যে অ্যামফিবিয়াতে। তো অ্যামফিবিয়া 9, অ্যামফিবিয়া উভচর এই যে এটা অলিন্দ এবং নিলয় 2 প্রকোষ্ঠে বিভক্ত না, এই যে এইটা উভচরের হচ্ছে 3 প্রকোষ্ঠ, উভচরের 3 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ। ওরা শীতনিদ্রা যাপন করে, সম্পূর্ণ রূপান্তর প্রদর্শন করে। কেন? একদম শুরুতে থাকে ওরা হচ্ছে ব্যাঙাচির মতো, কিন্তু পরে একটা ব্যাঙ হয়, অর্থাৎ লার্ভা দশা থেকে পরিণত দশাটা সম্পূর্ণ আলাদা, পূর্ণাঙ্গ ব্যাঙ, পূর্ণাঙ্গ ব্যাঙ। মনে পড়ছে? বিষয়গুলো অনেক সহজ, কঠিন না, মনে রাখতে হয় একটু। কোনটি নেমাটোডার বৈশিষ্ট্য নয়, কোনটা নেমাটোডার বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে কথা। কোনটা নেমাটোডার বৈশিষ্ট্য নয়। এমবিবিএস 92-93 সেশনের প্রশ্ন। বাবারে বাবা, নেমাটোডা বৈশিষ্ট্য নয়। তো এখন পিসিপি হচ্ছে সিলোমেট, অ্যাসিলোমেট। তাহলে নেমাটোডা এটা হচ্ছে ভ্রান্ত সিলোম। তাহলে ঠিক আছে, দেহ নলাকৃতি। নেমাটোডার দেহ কি খণ্ডায়িত? প্রশ্নে কি আছে বা এক্সাম্পলে কি আছে? এই যে নেমাটোডা কই গেল, এই যে নেমাটোডা, এইখানে লেখা আছে একটা স্পষ্ট কথা, অখণ্ডায়িত, সিগমেন্টেশন নাই নেমাটোডায়। এই যে এইটা বৈশিষ্ট্য না, এইটা বৈশিষ্ট্য নয়। অ্যান্ড দ্যাটস দ্য কানেকশনস। এই যে এইটা তোমাদের পরীক্ষার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এই ফিলিংসগুলো পাবা। নয় কোনটা, তোমরা একাডেমিক লাইফে সবসময় কোনটা উত্তর সেটাকে খুঁজছো, আর মেডিকেল অ্যাডমিশনে গিয়ে কোনটা উত্তর না সেটা খুঁজবা। বুঝছো ব্যাপারটা? কোন গ্রুপে সর্বাধিক উদ্ভিদ বা প্রাণী অন্তর্ভুক্ত থাকে? সর্বাধিক উদ্ভিদ বা প্রাণী অন্তর্ভুক্ত থাকে কোন গ্রুপে? সবচেয়ে এখানে বড় কোনটা? শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। শ্রেণী বর্গ, গোত্র, গণ, প্রজাতি। শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, তার মানে জগৎ, বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র। তাহলে এখানে গোত্র, গণ, প্রজাতি, তাহলে এটা হওয়ার কথা। এখানে বড় হচ্ছে, বেশি হচ্ছে এটা, এই যে শ্রেণী বেশি, তারপরের গুলো হচ্ছে ছোট। তো আস্তে আস্তে উপর থেকে নিচে তো ছোট হইতে থাকে, মানে প্রাণী কুলের সংখ্যা কমতে থাকে। তাহলে এটাকে বলা হয় নেস্টেড। শব্দটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি। বিষয়টা কঠিন? মোটেও কঠিন না, সহজ। মধ্যচ্ছদা পাওয়া যায় ডায়াফ্রাম। তাহলে আমরা যে পড়ছি ফুসফুস, তাই না? আমরা পড়েছি এগুলো, এই যে এগুলো পড়েছি ফুসফুস। এখন ট্রাকিয়া এসে 2 ভাগ হবে, এবং এই ট্রাকিয়ার নিচে এই যে একটা মাংসল ছাতার মতো প্রসারিত অঙ্গ দেখা যায়, এটার নাম ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম অবশ্যই উন্নত শ্রেণীতে থাকবে। তাহলে দিস শুড বি গিনিপিগ। এটা হচ্ছে গিনিপিগ। ব্যাং, কবুতর, কেঁচো না, এটা গিনিপিগে থাকার কথা, তাই তো? নিচের কোনটা মাছ? তিমি, তারা, চিংড়ি? না, কোনোটাই তো না, কোনোটাই মাছ না। প্রজাপতি পাখি নয়, প্রজাপতি উড়ে কিন্তু ও পাখি নয়, তাই না? কারণ পাখির মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে না, সন্ধিযুক্ত উপাঙ্গ। এটা আর্থ্রোপোডায় থাকবে, সন্ধিযুক্ত উপাঙ্গ, এটা আর্থ্রোপোডায় থাকবে, আর্থ্রোপোডা। নিচের কোন প্রাণীটা ত্রিস্তরী? ট্রিপ্লোব্লাস্টিক। এটা তোমাদের একটু বোঝার দরকার আছে, কারণ তোমরা শুরু করা হচ্ছে পরিফেরা দিয়া, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথেস। মনে করে দেখো তো, এইটা পরে এই যে এটা দ্বিস্তরী, এরপর ত্রিস্তরী। তো প্লাটিহেলমিনথেস হচ্ছে ত্রিস্তরী। তো অ্যামিবা, কেঁচো, হাইড্রা,
এই জায়গার মধ্যে কেঁচোর জায়গায় দেখো একটু কেঁচো, হ্যাঁ, এই যে কেঁচোটা হচ্ছে যকৃতকৃমি, অক্টোপাস, এই যে কেঁচো দেখো, এইটা হচ্ছে এখানে, হ্যাঁ, এই দেখো মেটাফায়ার পোস্তমা ম্যাট 13-14-তে আসছে। এই যে কেঁচো, এটা অ্যানেলিডা পর্বের প্রাণী, তার মানে এর পরে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডায় আসার পর তার মানে এখানে অবশ্যই 3টা স্তর থাকবে, কারণ এরপরে আস্তে আস্তে স্তরের সংখ্যা বাড়ে। নিডারিয়ার পরেরগুলো সবই ত্রিস্তরী, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কেঁচো। অনেক সহজ না বিষয়টা? হাইড্রা না, হাইড্রা দ্বিস্তরী, অ্যামিবা তো একটা কোষ, ইউনিসেলুলার অ্যানিমাল, অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার অ্যানিমাল। সহজ। কোনটি সমগোত্রীয় নয়? সমগোত্রীয় নয় হোমোসেপিয়েন্স। বলেন স্যার কেন? কারণ হইল এই তিনও মামুর বেটা হচ্ছে আর্থ্রোপোডা, এই তিনোটাই হচ্ছে আর্থ্রোপোডা। মুস্কা ডোমেস্টিকা গৃহমাছি, অ্যাপেস ইন্ডিকা মৌমাছি, অ্যানোফিলিস কিউলিফ্যাসিয়েন্স এটা হচ্ছে মশা। তো সবগুলাই হচ্ছে আর্থ্রোপোডা। একমাত্র হোমোসেপিয়েন্স আমরা মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধ্বংসকারী, ধ্বংস করছি আমরা পৃথিবীর সবচেয়ে বেশি। নিজেদের আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, কিন্তু আমরা সেই কর্মকাণ্ড করি না, এমন একটা জাতি, তাই এটা ভিন্ন প্রজাতি। এই জন্য এটা হচ্ছে সমগোত্রীয় না। সমগোত্রীয় মানে কি? হোমোলোগাস বা হোমোজেনাস সমগোত্রীয়। নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতিপ্রূপান্তর? দেখো এই যে ডেন্টাল আসছে প্রশ্ন, তার মানে এখন পর্যন্ত মেডিকেলে আমি 1988 সালে চলে গেছি, তো আমি 2024-এর ব্যাচের জন্য পড়াচ্ছি, এবং 2024-এর ব্যাচের জন্য পড়াইতে 1988 সালে চলে গেছি। তার মানে আমার বয়স যত, ঠিক তত বছরে মেডিকেলে এই পর্যন্ত এই চ্যাপ্টার থেকে 34টা সিকিউ আসছে। আমি 1988 সালে হয়েছি এবং টোটাল এই পর্যন্ত 34টা এমসিকিউ আসছে। তোমরা বলো, আমি যে এই যে প্রশ্নগুলোকে একটু সলভ করানোর সাথে কিছু কথা বলছি, আমি চাইলে এই ক্লাস ধরো 15 ঘন্টা ব্যাপী হইতে পারে। পুরা চ্যাপ্টারের ডিটেল পড়াইতে একাডেমিক সিলেবাসের মতন করে পড়াইলে এই চ্যাপ্টার পড়ানো যাবে অন্তত 15 ঘন্টা। কিন্তু এখন তোমরা পরীক্ষার আগে শর্টকাট যা পড়ছো এটাকে মনে করার মতন করে বলছি, তাই একটু স্পিড দিছি। এই যে যেমন প্রতিপ্রূপান্তর এটাকে তুমি বলছো রেট্রোগ্রেসিভ। শব্দটা শোনো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। শব্দ দুইটা একটু বোঝো। প্রোগ্রেসিভ মানে কি? মানে হচ্ছে আস্তে আস্তে উন্নত হইতে থাকে। তো রেট্রোগ্রেসিভ এই শব্দটা হচ্ছে এই শব্দটা হচ্ছে পেছনের দিকে আসবে, তার মানে উল্টা হবে। তাহলে উল্টা যে হবে, এই ঘটনাটা ঘটবে অ্যাসিডিয়াসিয়া। কেন? কারণ ওরা আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্য অর্জন করার বদলে অনুন্নত বৈশিষ্ট্য অর্জিত হয়। এই লাইনটা কোথায় লেখা আছে? তোমরা ইউরোকর্ডাটা পড়ছো, তো ইউরোকর্ডাটা পড়লে গিয়ে অ্যাসিডিয়াসিয়া যে অংশটা আছে, এই যে এই জায়গাটা কই জানি, হ্যাঁ এই যে এটা অ্যাসিডিয়াসিয়া। তো এই অ্যাসিডিয়াসিয়া দেখো এই জায়গায় লেখা আছে লার্ভার প্রতিপ্রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য। এই যে দেখো লেখা আছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 23-24। উল্টা বৈশিষ্ট্য হয়। কেন হয় এটা? কেন হয় ঘটনাটা? কেন হয়? এই যে দেখো এখানে লেখা আছে, ওরা প্রাণীগুলা মোটামুটিভাবে নিশ্চল, এবং ওরা কোথায় থাকবে এটা খুঁজতে গিয়া ও আলো এবং মধ্যাকর্ষী সংবেদী কোষ লার্ভার গাইড হিসেবে কাজ করে। রূপান্তরের সময় নটোকর্ড এবং লেজ দেহে পুনর্শোষিত হয়। নটোকর্ড যেটা দিয়ে ও ভিত্তিস্থল হইতো, এবং ওর লেজ দুইটা পুনরায় শোষিত হয় বডিতে। শোষিত হইয়া যে প্রাণীটা সচল ছিল সেই প্রাণীটা আস্তে আস্তে নিশ্চল হয়ে পড়ে।
তাহলে অ্যাক্টিভ অ্যানিমেল থেকে ইনঅ্যাক্টিভ অ্যানিমেলের দিকে হইতেছে, তাহলে তো ওর বডিতে আসলে কোনো উন্নতির লক্ষণ নাই, অনুন্নতির লক্ষণ আছে। এই জন্য এটার নাম রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা হবে টিউনিকেট প্রাণী, মানে এই কই যেন এই যে ইউরোকর্ডাটার অ্যাসিডিয়েসিয়া, তো এটা আছে, সাগর ফোয়ার আসবে অ্যাসিডিয়েসিয়া, ঠিক আছে, বাকিগুলা হবে না। এবার আসি, নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? ডিম, এটা তোমরা আমার একটু উত্তর দাও, বলো, তোমাদের একটু উত্তর চাচ্ছি। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? এটা তোমরা কই পড়ছো? এটা তোমাদের একটু মনে রাখার কথা। তোমরা বইটা যদি পড়ে থাকো তাহলে দেখবা তোমাদের বইয়ের নিচে তোমাদের চোখে পড়ার কথা, প্লাটিপ্লাস নামে একটা অ্যানিমেলের নিচে ডিম দেওয়া আছে। এই যে কই যেন একটা ছবি, আমি যদি ভুল না করে থাকি, এই যে দেখো, এই যে দেখো, এরকম একটা ছবি বইয়ের মধ্যে আছে। এই যে ডিম পারতেছে, হংসতুণ্ড প্লাটিপ্লাস। তুণ্ড মানে বুঝো, হংস শব্দটার মানে হচ্ছে হাঁস, দেখতে হাঁসের মতো। তুণ্ড এই শব্দটার মানে হচ্ছে ঠোঁট, তার মানে হাঁসের ঠোঁটের মতো দেখতে প্লাটিপ্লাস ডিম পারে। তা একমাত্র স্তন্যপায়ী এখানে যেটা আছে সেটা হচ্ছে প্লাটিপ্লাস। সিল, বাদুর, ক্যাঙ্গারু এরা ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে। আমাদের কি কঠিন প্রশ্ন। আমাদের জাতীয় পাখির সাইন্টিফিক নাম অবশ্যই তোমরা পারো, কপসাইকাস সলারিস, তাই না? এই যে একটা জিনিস আছে না, পাসের ডোমেস্টিকাস, এটা হচ্ছে নীল নদের চড়ুই পাখি, নীল নদের চড়ুই পাখি। আর এই যে কলাম্বা লিভিয়া, এইটা হচ্ছে কবুতরের নাম, কবুতরের নাম, কবুতর। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড আস্তে আস্তে উন্নত হয়। প্রথমে কি হয়? প্রথমে 2 প্রকোষ্ঠ, তারপরে হচ্ছে অসম্পূর্ণ, এরপরে হচ্ছে 3 প্রকোষ্ঠ, তারপর হচ্ছে অসম্পূর্ণ 4, অসম্পূর্ণ 4, এরপরে 4 প্রকোষ্ঠ। তা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ কার হবে? অ্যামফিবিয়ার ক্ষেত্রে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে বলো, এটা উত্তর দাও তোমরা। এটার উত্তর কি হইতে পারে? সম্পূর্ণ 4 খণ্ড, সম্পূর্ণ 4 খণ্ড। এটা হচ্ছে কুমিরের ক্ষেত্রে হবে, এটা কুমির, সম্পূর্ণ 4 খণ্ড। হ্যাঁ, এটা কি হবে? কুমির হবে, কুমির হবে, কুমির। আচ্ছা, এবার আসি মধ্যচ্ছদার উপস্থিতি। একটু আগে আমি বলছি ডায়াফ্রাম, ডায়াফ্রাম, ডায়াফ্রাম ম্যামালিয়া। তারপর দেখো, নিম্নের কোনটি বহুকোষী প্রাণী নয়? মানে এককোষী? নো ওয়ে, বৈজ্ঞানিক নাম বাংলায় আসছে, মানাই যাচ্ছে না। হাইড্রা ভালগারিস মানা যায় না, হোমোসেপিয়েন্স না, টেনুয়ালা সাইলিসা বোঝাই যাচ্ছে। বিডিএস 2004-5 অ্যাবসলিউটলি ইজি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী বলো, তোমরা একটু উত্তর দাও শুনি। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটা? উত্তর দিছ মেডিব্লাস্টের লোকজন। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী বাঁচে কোনটা জীবনে জানো? সবচেয়ে দীর্ঘজীবী হলো কচ্ছপ বাঁচে, কচ্ছপ। থ্যাংক ইউ যারা উত্তর দিছ, কচ্ছপ বাঁচে। অ্যানেলিডের বৈশিষ্ট্য কোনটা? অ্যানালিডা, এই যে দেখো, একটু এটার দিকে তাকাও। এই যে এই পর্বের প্রাণীগুলারে তোমরা একবার ভালো কইরা লেখছো যে এগুলার একবার রিভাইজ করবা, রিভাইজ করবা, বারবার রিভাইজ করবা। এই প্রশ্নগুলো আসে, এবং আসে মানে এমনভাবে আসে, মোলাস্কা, অ্যানালিডা। এই যে দেখো, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এপিডার্মিস আছে, পেরিটোনিয়াম আছে, খণ্ড আছে, খণ্ড, খণ্ড, ট্রু সিগমেন্টেশন, খণ্ডায়ন, নেফ্রেডিয়া, রেচনাঙ্গ। এটাকে বলা হয় সিগমেন্টাল অর্গান, আলাদা। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। এগুলোর মধ্যে তাকায় দেখো, ইজি না? অনেক ইজি, অনেক ইজি। নিচের কোনটি উভচর শ্রেণীর? একটু আগে আমরা পড়ছি, তাই না? ওই যে টিকটিকি, প্লাটিপ্লাস, কাসিম। না, কাসিমকে বলা যাইতে পারে, কিন্তু তার চাইতে ভালো হচ্ছে সালামান্ডার।
নয় নয়, প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য নয়। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য নয়। তুমি বলো, একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, এর আগে, ঠিক এর আগে, এই যে মোলাস্কার আগে, এই যে নেমাটোডার আগে, এই হলো প্লাটিহেলমিনথিস। তাহলে এই যে প্লাটিহেলমিনথিস, এর মধ্যে কোনটা তোমার এই জায়গার মধ্যে নাই? অবশ্যই অবশ্যই দেখো, এখানে একটা শব্দ লেখা আছে, প্রথম ত্রিস্তরী প্রাণী। আচ্ছা ঠিক আছে, সরলতম ত্রিস্তরী। এখানে কোথাও লেখা আছে, এই যে দেখো, কিসে আবৃত? কিউটিকলে আবৃত। তার মানে কিউটিকলে আবৃত, রেচনাঙ্গ শিখাকোষ, রেচনাঙ্গ এখানে লেখা আছে শিখাকোষ, ফাইন। তো বাদ থাকলো একটা, চাপা মানে। এখন একটু ডিফিকাল্ট জিনিস, এই যে এই জায়গাটায় আসা, তুমি ওরে বলতেও পারবা না যে উপর নিচ চাপা নয়। কেন নয়? এই যে দেখো, এটা উপর নিচে চাপা আছে। এই যে জিনিসটা দেখো, এই যে দেখো, এইসব প্রাণী পাতার মতো উপর নিচে চাপা। ডিফিকাল্ট না বিষয়টা? এখন এখানে সবগুলা বৈশিষ্ট্য, সবগুলা। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স, অ্যান্সার একটাও স্যুট করতেছে না, একটাও না। এই সবগুলা প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। এটা যদি একটু অদল বদল করতো, কিছু একটা করতো, তাইলে বোঝা যেত। যদি এখানে ত্রিয়ের জায়গায় খালি লিখে দিত দ্বিস্তরী, তাইলেই এইটা অ্যান্সার হইতো। কিন্তু এখানে কোনোটাই অ্যান্সার না, সবই আছে, সবই আছে। দেখাই তোমাদের। বিডিএসে কিন্তু আমি এখনো শেষ করিনি। কোনটি সরীসৃপ প্রাণী নয়? সরীসৃপ নয়, এই যে সরীসৃপ নয় হচ্ছে সোনা ব্যাঙ। কারণ টিকটিকি, কচ্ছপ, গোখরা এরা হচ্ছে বুকে ভর করে চলে, বুকে ভর করে চলে। মনে থাকবে। কোনটি নেমাথেলমিনথিস পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য? 96-97 সালে আসছে। এত আগের বইয়ের সাথে তোমাদের বইয়ের মিল নাই। যদিও এই জিনিসগুলা তোমাদেরকে পড়াইলে তোমাদের কাছে একটু ডিফিকাল্টিস লাগতে পারে, কিন্তু এই প্রশ্নগুলা তৎকালীন সময় আসছে, তৎকালীন সময় আসছে। কিন্তু আমি চাই যে তোমরা একটু দেখো। বাট আসলে আপডেটেড বই পড়ার সাথে সাথে এগুলারে মানে স্টাডি করাটা এই মুহূর্তে ঠিক না। বাট চলে আসছে, বাদ দেই। তৎকালীন সময়ে দেখো, ক্র্যানিয়া যেটার মস্তিষ্ক, ক্র্যানিয়াটা, হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে স্নায়ুতন্ত্র, এবং স্নায়ুতন্ত্রটা স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করবে। মস্তিষ্ক কি হবে? কোন উপপর্বের প্রাণীকে বলো? এটা কি হবে উত্তরটা? পারবা না? এগুলো বোঝা যাচ্ছে যে এটা ওই স্ফীত হয়ে যখন মস্তিষ্ক গঠন করে এবং এর বাইরে একটা আবরণ হয়, দ্যাটস কল ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা মিস করা যাবে না। নিচের কোনটিকে সমৃদ্ধ ফাইলাম বলা হয়? আর্থ্রোপোডা, সবচেয়ে বড় প্রাণী পর্ব। শ্রেণীবিন্যাসের পদ্ধতিতে কয়টা ধাপ থাকে? আর্ম ফোর্স মেডিকেল কলেজ 7টা। সবাই জানে কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। কোনো ডিফিকাল্টিস নেই। ট্যাক্সোনমির জনককে? অবশ্যই ক্যারোলাস লিনিয়াস। অ্যারিস্টটল প্রাণীবিদ্যার জনক, প্রাণীবিদ্যা। আচ্ছা, স্লাইখার নাম দিয়েছেন ক্যারিওকাইনেসিস। থিওফ্রাস্টাস উদ্ভিদ বিদ্যার জনক, উদ্ভিদবিদ্যার জনক। নিচের কোনটি শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি? মূল ভিত্তি প্রজাতি। ইলিশ মাছের ফ্যামিলি। ইলিশ মাছের ফ্যামিলি ইলিশ, তাই না? একটু খেয়াল করি তো, হঠাৎ করে কেমন জেনে লাগলো ইলিশ মাছের ফ্যামিলি। তাহলে কিসের প্রশ্ন? আর্ম ফোর্স মেডিকেল কলেজ। ক্লিউপিডি হওয়ার কথা।
হ্যাঁ, সাইপ্রিনিফর্মস, কন্ড্রিকথিস, সাইপ্রিনিফর্মস তো হবেই না, সাইপ্রিনিডি, অস্টিকথিস না, এটা অ্যাক্টিনোপটেরা ক্লিউপিডি হওয়ার কথা, হোপসো। প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব, ইয়াল্লাহ, প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব হচ্ছে মুখস্থ। প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব হচ্ছে প্লাকোজোয়া, প্লাকোজোয়া, প্লাকোজোয়া। ক্ষুদ্রতম পর্ব হচ্ছে প্লাকোজোয়া। নিচের কোনটি সাগর ফোয়ারা, সি স্কোয়ার্ড? এটা একদম মুখস্থ, তাই না? ইউরোকর্ডাটা। কেন? কারণ হচ্ছে ওর যে বডি, এই বডিতে পানি ফোয়ারার মতো বাইর হওয়ার জন্য এরকম একটা স্ট্রাকচার আছে ওর বডিতে, যে পানি এরকম করে সাগরের ফোয়ারার মতো বাইর হবে। সি স্কোয়ার্ড সাগরে থাকে, এটা হচ্ছে ইউরোকর্ডাটা। হ্যাগফিশ, হ্যাগফিশ মিক্সিনি, আর এটা হচ্ছে ল্যাম্প্রে, সেফালোস্পিডোমরফি। দ্বিপদ নামকরণের জনক, অনেক কঠিন প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস। তার মানে আমার যেটা টার্গেট ছিল একটা চ্যাপ্টারে বিগত ধরো যত বছর পেছনে পর্যন্ত যাওয়া যায়, যেখানে চ্যাপ্টারের এমসিকিউগুলো কি আসছে তার সাথে একটু করে আলাপ করা, একটা সীমিত পরিসরে আলাপ করছি। চাইলে ক্লাসগুলো অনেক বড় করতে পারতাম, সেগুলো আমরা একাডেমিকে পড়াই। এখন আপাতত শর্ট করে বলেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভিডিওর নিচে জানাইও তোমাদের মনের কি ভাবনা চিন্তা চলছে, লেখাপড়া কেমন চলছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ সবাইকে। অনেক অনেক দোয়া থাকলো তোমাদের প্রতি।